আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যদিও পরন্ত বিকেল, রোজার কারণে হয়তো কারো কারো ফিজিক্যাল স্ট্যামিনা ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ছে, তবুও যারা এই অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছো তাদের সকলকেই, তোমাদের সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণিত, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের গণিত বই থেকে অধ্যায় 13 থেকে অনুশীলনী 13.1 থেকে আলোচনা করব। এই 13.1 অনুশীলনী 9-এর প্রথম সাময়িক পরীক্ষা রয়েছে এবং 10-এর তোমাদের রিভিশন রয়েছে। যেহেতু দুইটি ক্লাসের জন্যই প্রয়োজন, সেই জন্য আমি এই অধ্যায়টি আলোচনা করতেছি। কিন্তু আজকে ক্লাস শিডিউল ছিল শুধু দশম শ্রেণীর জন্য অধ্যায় 14 আলোচনা করার কথা ছিল, কিন্তু পোস্টারে নবম এবং দশম শ্রেণীর গণিত লেখা উল্লেখ রয়েছে, সেই জন্য তোমাদের কমন একটা চ্যাপ্টার 13.1 নিয়ে আলোচনা করব। তার প্রথমেই তোমরা একটু লক্ষ্য করো, আজ আমি কী পড়াবো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। যেমন আমার হাতে কতগুলো বই দেখতে পাচ্ছ, এখানে বইয়ের সংখ্যা কয়টি? 3টি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার দেখো এখানে আমার হাতে আরও কতগুলো বই রয়েছে। বই কতগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে রয়েছে 5টি। তারপরে এখানে আরো কতগুলো বই, এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা, এখানে 8টি বই রয়েছে। তাহলে এই যে আমি বইয়ের সংখ্যাগুলো দেখালাম, প্রথমে 3টি, তারপরে 5টি, 8টি। এবার আমি বোর্ডে লিখে দেখাচ্ছি, তোমরা দেখো। তাহলে 3টি, তারপরে কি ছিল? 5টি, তারপরে কি ছিল? 8টি। তাহলে দেখো এই যে 3, 5, 8, এই 3টা সংখ্যার দিকে তাকালে একটা বৈশিষ্ট্য বোঝা যায়, কি যে এই 5 সংখ্যাটা 3-এর থেকে 2 বেশি, আবার এই এখানে 2টা বেশি। তাহলে এখানে বই ছিল 7টা, এখানে 7টা। তাহলে দেখো এই সংখ্যার দিকে তাকালে একটা বৈশিষ্ট্য নজরে পড়ে, কি যে এই সংখ্যাটা এই 3 থেকে 2 বেশি, আবার 7 থেকে 2 কম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই সংখ্যাটিকে আমি যদি এইভাবে লিখি 3 যোগ 5 যোগ 7, তাহলে দেখো আরেকটা বৈশিষ্ট্য প্রকাশ পেল। তাহলে এখানে পরস্পর বিচ্ছিন্ন ছিল, এখানে আবার পরস্পর কি হলো? যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত হলো। এখন তাহলে এই যে বিশেষভাবে লেখার পদ্ধতি, আর এই যে দ্বিতীয় নম্বরটা 3 যোগ 5 যোগ 7, এভাবে আমি আরো লিখতে পারতাম। এই যে লেখার পদ্ধতি, তাহলে এই দ্বিতীয় লেখার পদ্ধতিটাকে কি বলা হয়? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাকে ধারা বলা হয়। আর প্রথম যেটা, এটাকে বলা হয় অনুক্রম, অনুক্রম, আর এটাকে বলা হয় ধারা। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি তোমাদের কি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখো এই ধারাটার শেষ পদ নাই, শেষ পদ নেই। তাহলে এই যে ধারার শেষ পদ নেই, তাকে কি ধারা বলা যায়? হ্যাঁ, তোমরা অবশ্যই ধরতে পেরেছ। যারা ক্লাস 10-এর শিক্ষার্থী তারা অবশ্যই এই চ্যাপ্টারটি করেছ, আর যারা ক্লাস 9-এ তারা হয়তো এই চ্যাপ্টারটি কেউ করেছ বা কেউ করো নাই। হ্যাঁ, এই ধারাটাকে কি বলা হয়? সসীম ধারা। তাহলে চলো আজ আমরা সেই সসীম ধারা নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সসীম ধারা। তাহলে এই ধারাটা পড়ে আমরা কি কি শিখতে পারবো? কেন পড়বো এই ধারাটা? এই ধারাটা পড়ে সসীম ধারা, অনুক্রম বা ধারা কাকে বলে সেটা বলতে পারবো। এই ধারা সংক্রান্ত কতিপয় সূত্র আমরা লিখতে পারবো, এবং এই সসীম ধারা সংক্রান্ত কয়েকটি গাণিতিক প্রশ্নের সমাধান আমরা করতে পারবো।
যেহেতু আজকে সময় 30 মিনিট, তাহলে আমি বেশি বিস্তর আলোচনায় যাব না। প্রথমেই অনুক্রম কাকে বলে সেটা আমি বলে দিচ্ছি। ওই যে প্রথম যে লিখছিলাম 3, 5, 7 কমা দিয়ে লিখেছিলাম, তাহলে এখানে দেখি একটা বিষয় বোঝা যায় যে 5 প্রত্যেকটা সংখ্যা একটা নির্দিষ্ট নিয়মে অগ্রসর হয়েছে। তাহলে কতগুলো রাশি যদি বিশেষভাবে ক্রমান্বয়ে এমনভাবে সাজিয়ে লেখা যায় যে প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী ও পরবর্তী পদের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা সহজেই বোঝা যায়, তাহলে ওই রাশিগুলোকে বলা হয় অনুক্রম, বা ওই সংখ্যাগুলোর সেটকে কি বলা হয়? অনুক্রম। এটা সহজেও বলা যায় যে বিশেষভাবে কতগুলো পদ যদি সাজানো যায় যাদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান, তাহলে এই রাশিগুলোর সেটকে কি বলা হয়? অনুক্রম বলা হয়। এখন এই অনুক্রমের সংখ্যা বা রাশিগুলো যদি একটা চিহ্ন দিয়ে, বিশেষ করে যুগ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে যে সংখ্যা প্রবাহটা পাওয়া যায় সেটাকে বলা হয় ধারা। এখন এই ধারা আবার বিভিন্ন ধরনের আছে। কোনো ধারার শেষ পদ যদি না থাকে, অথবা কোনো ধারার পদ সংখ্যা যদি গণনা করা না যায়, তাহলে সেই ধারাটাকে সসীম ধারা বলা হয়। আবার যদি কোনো ধারার শেষ পদ থাকে বা কোনো ধারার পদ সংখ্যা যদি গণনা করা যায়, তাহলে সেটাকে কি বলা হয়? সসীম ধারা। তাহলে আজ আমরা সেই সসীম ধারা নিয়েই আলোচনা করব। তাহলে আমরা কয়েকটি সংজ্ঞা বললাম, এবার এই সসীম ধারা সংক্রান্ত কয়েকটি সূত্র দেখে নাও। যেমন প্রথমে কি লিখছিলাম? 3, তারপরে লিখছিলাম 5, তারপরে হলো 7। এখন প্রথম যে পদটা দিয়ে শুরু হয় এটাকে প্রথম পদ দিয়ে ধরা হয়। আর দেখো পার্থক্য কত? পার্থক্য হলো দেখো 5 - 3 সমান কত? 2। আবার 7 - 5 সমান কত? 2। তাহলে একই পার্থক্য, এটাকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তর, ঠিক আছে। এখন এই ধারার তখন এখানে কয়টা পদ লিখেছি? 3টা পদ। তাহলে এখানে পদ সংখ্যা হলো কত? 3। পদ সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। আবার দেখো এই 3টা পদের যোগফল কত? 3 আর 5 কত? 8, 8 এর সাথে কত? 15। তাহলে 3টা পদের সমষ্টি S3 হলো কত? 15। তাহলে কতগুলো প্রতীক আমরা পেলাম? দেখো এটা হলো S3। এভাবে যদি n সংখ্যক পর্যন্ত যায় তাহলে Sn, তাহলে Sn n, তারপরে সাধারণ অন্তর এটাকে দিয়ে প্রকাশ করা হয়। প্রথম পদকে আবার কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই ধারা সংক্রান্ত পদগুলো আমি এবার সাজিয়ে লিখি যে সমান্তর ধারার প্রথম পদ সমান হলো a। সাধারণ অন্তর যেটা একই পার্থক্য থাকে এটাকে সাধারণ অন্তর বলা হয়। সাধারণ অন্তর এটাকে d ধরা হয়। পদ সংখ্যাকে কি ধরা হয়? n ধরা হয়। আর প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে কি ধরা হয়? সমষ্টিকে ধরা হয় Sn। তাহলে এই যে 4টা 1, 2, 3, 4 এই 4টা প্রতীক সসীম ধারার সাথে যুক্ত। তাহলে এই সমান্তর ধারার আমরা 2টা সূত্র প্রধানত n তম পদ সমান কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর 2 নম্বর হলো প্রথম n সংখ্যক, আমি একটু সংক্ষেপ করতেছি যেহেতু সময় কম, n সংখ্যক পদের সমষ্টি, এটা Sn দিয়ে প্রকাশ করা যায়, সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর 3 নম্বরটা এটা সচরাচর ব্যবহার করা হয় না, সমান্তর ধারা গঠনের সূত্র। সমান্তর ধারা গঠনের সূত্র হলো, প্রথম পদ এ থাকে, তারপরে দ্বিতীয় পদে একটা করে পার্থক্য যুক্ত হবে, তৃতীয় পদে 2টা পার্থক্য যুক্ত হবে, এভাবে যেতে থাকবে। তাহলে এই সমান্তর ধারা 3টা, বিশেষ করে 2টা, এই 2টা সূত্রে বেশি ব্যবহৃত হয়। কি?
n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। 2 নম্বর হলো প্রথম n পদের n সংখ্যক পদের সমষ্টি sn সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আর 3 নম্বরটা মাঝে মাঝে পদার্থের যদি প্রথম পদ এবং সাধারণত দেওয়া থাকে তাহলে সমান্তর ধারা গঠন এই সূত্রের সাহায্যে করা যায় কি a প্লাস d প্লাস a প্লাস 2d এভাবে চলতে থাকে। আবার কিন্তু এটা n তম পদ দিয়ে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এটা বের করে তিনটা পদ বের করে তারপর ধারা গঠন করে। তাহলে সমান্তর ধারা কাকে বলে? সমান্তর ধারার কয়েকটি সূত্র তোমরা দেখে নিলে। এখন তোমরা যে যে শ্রেণীর এবং যে যে উপস্থিত হয়েছ তারা প্রথমে শ্রেণী, শাখা, রুল এবং নাম সহ তোমরা কমেন্টসে কি লিখবে। যারা যারা এই অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছো সবাই তোমরা কমেন্টসে উপস্থিতিটা জানিয়ে দাও। তাহলে আজ আমরা কথা না বাড়িয়ে আসল কার্যক্রমে চলে যাচ্ছি। তাহলে তোমরা এতক্ষণ সমান্তর ধারা 3টি সূত্র দেখলে। এবার একটি সৃজনশীল প্রশ্ন। প্রথমেই কেন সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি? কারণ এই ক্লাসের পর আমি আর বন্ধের আগে ক্লাস পাবো না। যদি একটা না কন্টিনিউ ক্লাস পেতাম তাহলে আমি বইয়ের অঙ্ক থেকে শুরু করতাম। যেহেতু তোমরা দীর্ঘদিন ক্লাস পাবে না সেজন্য আমি প্রথমে সৃজনশীল অঙ্কটা দেখাচ্ছি, এর পরবর্তী ক্লাসে আমরা বইয়ের অঙ্ক শুরু করব। তাহলে একটা নমুনা সৃজনশীল প্রশ্ন তোমরা দেখো, সাথে সাথে লিখে নাও। একটি সমান্তর ধারার, শুনে শুনে লেখো, একটি সমান্তর ধারার m তম পদ n এবং উল্টা আবার n তম পদ হলো কত? n। তাহলে এই হলো একটা উদ্দীপক। তাহলে এখানে কয়েক বলছি উদ্দীপক থেকে দুইটি সমীকরণ গঠন করো। নম্বর হলো ধারাটির m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। ঘ নম্বর হলো m যদি 7 এবং n যদি 5 হয় বা হলে ধারাটি গঠন করো। তোমরা প্রশ্নটি তুলে নাও ঝটপট। আশা করি তোমরা যে যে এই অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছো সবাই তাদের উপস্থিতি উল্লেখ করেছ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তোমরা প্রশ্নটি তাড়াতাড়ি তুলে নাও। একটি সমান্তর ধারা m তম পদ n এবং m তম পদ n উদ্দীপক থেকে দুইটি সমীকরণ গঠন করো। নম্বর বলা হয়েছে ধারাটির m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বর হলো m সমান 7 এবং n সমান 5 হলে ধারাটি গঠন করো। তোমাদের কাছে এই গ নম্বর প্রশ্নটা নতুন। আমার মনে হয় এইরকম প্রশ্ন তোমরা সলভ করনি, ক এবং খ পেয়েছো। আশা করি তোমাদের লেখা শেষ। এবার আমি সমাধানে চলে যাচ্ছি। কেউ লিখতে না পারলেও পরবর্তীতে ভিডিওটি পজ করে তোমরা লেখার সময়টা সুযোগ পাবে। তাহলে কয়ের উত্তর ছিল, কয় কি বলছিল? দুটি সমীকরণ গঠন করো। কি বলছে? m তম পদ n আবার উল্টা n তম পদ n। আমরা জানি এই যে n তম পদ এটা হলো তম পদের সূত্র, n তম পদের সূত্র। আমরা জানি n তম পদ কি? a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন দেখো এখানে a হলো প্রথম পদ আর n হলো পদের সংখ্যা, d হলো কি সাধারণত। এগুলো কিন্তু প্রশ্ন দেওয়া নেই, তাহলে এগুলো আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে শুনে শুনে লেখা শুরু করো। ধরি ধারাটির
টির প্রথম পদ সমান এ। আচ্ছা, এখানে সমালোচনা দিচ্ছি না। সাধারণ অন্তর কত বি। তাহলে এখন লিখবো, আমরা জানি, তোমরা শুনে শুনেই লিখো, আমরা জানি সমান্তর ধারার কি n-তম পদ সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের একটা পদ কিন্তু সূত্রের মধ্যে চলে আসছে, তাহলে আমরা শুধু আরেকটা লিখি, এবং m-তম পদ তাহলে কি হবে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো, তাহলে প্রথম পদ a, সাধারণ অন্তর আমরা d ধরে নিলাম। সুতরাং আমরা জানি সমান্তর ধারার n-তম পদ কত a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা তোমরা জানো। তাহলে এইটার থেকে আমরা m-তম পদটা বের করে নিলাম, তাহলে n এর জায়গায় m বসবে। তাহলে এই দেখো এখানেও n এর জায়গায় m বসছে। তাহলে n-তম পদটি হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর m-তম পদটি হলো a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে এখানে যে প্রতীকটা থাকে এখানে সেটাই হয়, এখানে যে প্রতীকটা থাকে এখানে সেটাই হয়। তাহলে এখন আমাদের হিসেবে n-তম পদ এটা। তাহলে বইতে প্রশ্নে কি বলা ছিল, প্রশ্ন মতে তাহলে এটা আগে লিখবো। তাহলে m-তম পদ কি ছিল? m-তম পদ ছিল a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটার মান দেওয়া ছিল n। দেখো এখানে m আর এখানে হলো n, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। এবং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইটা দেওয়া ছিল আবার কত m, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি। তাহলে এখানে কিন্তু উল্টা, এখানে n এখানে m, আর এখানে m এখানে n। তাহলে কয় প্রশ্ন চেয়েছিল যে উদ্দীপক থেকে দুইটি সমীকরণ গঠন করো। তাহলে আমরা দুইটি সমীকরণ পেয়ে গেছি। সমীকরণ দুইটা কি? সমীকরণ দুইটা হলো a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান n, এবং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান n। তাহলে আমরা কয়ের উত্তর পেয়ে গেছি। তাহলে এবার আমরা কি করব? খ শুরু করব। ক্ষয় কি বলা ছিল? ক্ষয় বলা ছিল যে ধারাটির m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের যে সমীকরণ দুইটা গঠন করা হয়েছে সেটা হলো 1 নম্বর সূত্র দ্বারা। তাহলে 1 নম্বর সূত্র কি ছিল? n-তম পদ। n-তম পদ কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো ক্ষয় আমরা 1 নং সূত্রটা ব্যবহার করেছি, এবার ক্ষয় আমরা 2 নং সূত্র ব্যবহার করতে যাচ্ছি। তাহলে আমাদের এগুলো লাগবে। তাহলে কি লাগবে? এই দুইটা সমীকরণ আমাদের লাগবে। তাহলে এগুলো ক থেকে প্রাপ্ত কি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান কত n, এবং আরেকটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো কত m। এটা আমরা 1 নম্বরে রাখলাম, এটা আমরা 2 নম্বরে রাখলাম। তাহলে এখন দেখো এটা আমরা বিয়োগ করব। এখন যেহেতু আমাদের সমষ্টি চেয়েছে, আমরা জানি সমষ্টির Sn সমান কি n/2 প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের চেয়েছে কি m প্লাস n পদের সমষ্টি। তাহলে এটা কি হবে? এটা হবে m প্লাস n/2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো আমাদের যে প্রশ্নটা m প্লাস n পদের সমষ্টি, এই সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের কার মান লাগবে? a এর মান লাগবে এবং d এর মান লাগবে। তাহলে আমাদের কার কার মান লাগবে? a এবং d এর মান লাগবে। তাহলে এই a এবং d দেখো এই দুইটা সমীকরণে রয়েছে। তাহলে এই সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কি করব? a এবং d এর মান বের করব। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা কি করে বুঝবো যে কি কি বের করতে হবে। আমার কথা হলো কি, যেখানে প্রশ্ন সেখান থেকেই শুরু। প্রশ্নটা কি? m প্লাস n পদের সমষ্টি। আচ্ছা m প্লাস m বাদ দাও, তুমি সূত্র কি জানো? n পদের সমষ্টি। n পদের সমষ্টিটা কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু, সেই n এর জায়গায় তুমি কি বসাও? প্রশ্ন অনুযায়ী m প্লাস n বসাও। তাহলে কি হবে? m প্লাস m পদের সমষ্টি হবে m প্লাস n/2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু টি। তাহলে এই যে শেষ বাক্যটা, এখানে a এবং d আমাদের দরকার, সেই জন্য আমরা কি বের করব? a এবং d বের করব।
তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমি কি করে এ এবং ডি এর মান বের করি? বিয়োগ করব। তাহলে এখানে লিখব বিয়োগ করে, তাহলে বিয়োগ করে চিহ্ন পরিবর্তন হবে, এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এ বিয়োগ হয়ে যাবে। দেখো এটা দুইটা ভিন্ন রাশি, এটা বিয়োগ হবে না, তাহলে বিয়োগ করা যাবে না, বিয়োগ অবস্থায় থাকবে। তাহলে আমি বিয়োগ অবস্থায় লিখবি m-1 ইন্টু ডি মাইনাস n-1 ইন্টু ডি। আর এখানে দেখো উপরের m, নিচে রয়েছে কি m। তাহলে এখন দেখো দুই জায়গা থেকে কি কমন যায়? ডি কমন যায়। তাহলে m-1 আর এখানে থাকলো মাইনাস, এই মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখানে হলো ডি সমান n মাইনাস m। এখন দেখো 1 1 বিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে? m মাইনাস n ইন্টু ডি। এখন এখানে যেহেতু m সামনে আছে, সেটা দেখে দেখে আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে m টার সামনে আনবো। দেখো এবার আমরা ডি এর মান বের করব। তাহলে ডি, তাহলে কি হবে? মাইনাস m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে দেখো একই রাশি, শুধু একটা যোগ একটা বিয়োগ জন্য, তাহলে এটা কত হবে? -1। এখন ডি এর মান কত বের হলো? -1 বের হলো। এখন একটা কৌশল, হ্যাঁ তুমি ইচ্ছা করলে এর মানটা বের করতেও পারো, আবার এর মানটা বের না করলেও চলবে। আমি একটা কৌশল দেখাবো যেখানে তোমার এর মান বের করতে হবে না। আর তুমি যদি চাও যে এর মান বের করবে, ঠিক আছে, তুমি এই ডি এর মান এখন 1 নং বা 2 নং যে কোনো একটা জায়গায় এই ডি এর মানটা বসিয়ে দিবে, তাহলে তোমার এর মানটা বের হবে। তবে সেই কৌশলটাই আমি করে দেখাচ্ছি। আমি এর মান বের না করেই সমষ্টিটা বের করব। তাহলে দেখো আমরা জানি কি সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি Sn সমান কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এই জায়গায় আমি কি বসিয়ে দেব? প্রশ্নের যে চাওয়াটা সেটা যে m প্লাস n পদের সমষ্টি, তাহলে m প্লাস n। তাহলে এখানে কি হবে? নিচে লিখছি আমি m প্লাস n/2 ইন্টু 2a প্লাস m প্লাস n-1 ইন্টু d। তাহলে এটা আমি লিখলাম। তাহলে জাস্ট সূত্রের n এর জায়গায় যে রাশিটা চেয়েছে m প্লাস n সেটাই বসিয়ে দিলাম। তাহলে এখানেও n এর জায়গায় কি হলো? m প্লাস n হলো, এখানেও n এর জায়গায় m প্লাস n হলো। এখন দেখো তাহলে এখানে একটা কাজ করব, সেটা হলো 2a ঠিক থাকবে, এই যে কৌশলটা। তাহলে দেখো n এর পরে -1 আছে, কিন্তু n এর পরে -1টা নেই। তাহলে আমি m এর পরে -1টা দিলাম, n-1 ঠিক রাখলাম। এই যে -1 আমি ধার করলাম, এই ধারটা আমি এখানে সুদ করে দিলাম। তাহলে দেখো মানে কোনো পরিবর্তন হয়নি। আবারও বলছি, দেখো আমাদের 1 নং সমীকরণে m এর পর -1 আছে আর একটা n এর পর -1 আছে, কিন্তু এখানে শুধু n এর পর -1 আছে। আমি কৌশলটা কি করলাম? যে n এর এই m এর পর -1টা দিয়ে দিলাম। তাহলে এটা তো আমি কম লিখলাম, যেহেতু মাইনাস এটা কম লিখছি, এখানে আবার সেটা বেশি করে লিখছি। এখানে ঘাটতি আর এখানে বাড়তি, এই ঘাটতি বাড়তি মিলে ব্যালেন্স হয়ে গেছে, মান সম্মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দেখো এখানে কি করব? তাহলে m প্লাস n/2, আর এখানে দেখো একটা করে এ আছে, তাহলে এই দুইটার জায়গায় আমি একটা করে এ লিখলাম, এই যে একটা করে লিখলাম। তারপর কি লিখবো? এটাই লিখবো m-1। এই যে দেখো এই দুইটার সাথে এই দিকে একসাথে গুণ লিখবো, ওকে। তাহলে দেখো এটার সাথে মিলে গেছে a প্লাস m-1 ইন্টু d। তাহলে আমি কি করছি? দুইটার জায়গায় একটাই লিখেছি, আরেকটা এই জায়গায় লিখেছি। আর দেখো এই d দ্বারা তো ভিতরের 1 2 3 4 5 6টা পদের সাথেই গুণ, তাহলে আমি এই দুইটা পদের সাথে একসাথে গুণ লিখলাম। তাহলে আমার এটার সাথে মিলে গেল। আবার একটাই এখানে লিখছি, এবার এই n-1 এর সাথে এই d-টা একসাথে লিখবো আমি গুণ, এই যে। তাহলে দেখো এই 2 নং সমীকরণের সাথে মিলে গেছে। 2 নং সমীকরণে কি আছে? a প্লাস n-1 ইন্টু d, এখানে তাই আছে a প্লাস n-1 ইন্টু d। হ্যাঁ, এখন বলো তো কি বাকি রইলো? একটা বাকি রয়েছে, সেটা কি? এই 1 এর সাথে গুণটা বাকি রয়েছে। হ্যাঁ, আমরা এই 1 এর সাথে গুণটা আমরা এখানে করে দিলাম। এই d-টা 1 এর সাথে গুণ হয়ে কি হবে? শুধু d হবে।
এখন দেখো, তাহলে এই যে আমরা প্রথম পদ এটাকে কি করলাম, একটু বিন্যস্ত করলাম। এই 2 এর জায়গায় কি করেছি, এখানে একটা লিখেছি আর এখানে একটা লিখেছি। তারপরে কি করেছি, এই n-1 এর পরে n এর পরে তো -1 ছিলই, কিন্তু m এর পরে -1 ছিল না, এটা আমরা লিখেছি। কিন্তু -1 লিখলে কম লেখা হলো, সেখানে এখানে আবার কি লিখেছি, এটা +1 লিখছি। ওই যে বলছি যে এখানে ঘাটতি এখানে বাড়তি, এই ঘাটতি যা ঘাটতি তাই বাড়তি, তাহলে এটা দুটো মিলে কি ব্যালেন্স হয়ে গেছে, মানে কোনো পরিবর্তন হয়নি। তারপরে কি লিখছি, m-1 এর সাথে এই d-টা একবারে গুণ লিখেছি, আবার n-1 এর সাথে এই d-টা একবারে গুণ লিখেছি। আর বাকি কি ছিল, বাকি ছিল 1, এই 1 এর সাথে d-টা আমি এখানে গুণ করে ফেলেছি। আশা করি এই বিন্যস্তটা বুঝতে পেরেছো। এবার দেখো, এটা হলো আমাদের 1 নং সমীকরণ, এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা আরামে মানটা বসিয়ে দিব। এইটা হবে কত, m দিয়ে যে রাশিটা তার মান হলো n প্লাস, আর n দিয়ে যে রাশিটা তার মান হলো n, আর আমরা d এর মান কি বের করে রেখেছিলাম, -1। এই যে দেখো, মান বসিয়ে তাহলে পাশে আমরা লিখে দিতে পারি যে 1 নং ও 2 নং থেকে মান বসিয়ে। এই তো আমাদের চূড়ান্ত সমষ্টিতে আমরা পৌঁছে গেছি। তাই এইখানে দেখো, এটাকে এইভাবে লেখা যায়, এই যে m + n, এটা এখানে যেহেতু নিচে 2 আছে, তাহলে এখানে কমন নিলে হাফ কমন আসবে, m + n, আর এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি m + n - 1। তাহলে এটাই হলো নির্ণেয় সমষ্টি। তাহলে নির্ণেয় সমষ্টি, ওই যে বলছিলাম এর মান বের না করেই করা যাবে। একজনে এর মান বের করবে আর তুমি করবে না, তাহলে তোমার সময়টা বেঁচে গেল। যেহেতু তোমাদের 7টা সৃজনশীল প্রশ্ন দিতে হবে, সময় বাঁচানোটাও একটা কৌশল। তাহলে নির্ণয়ের সমষ্টি কি হবে, সময় বাঁচানোটাও একটা বুদ্ধিমানের কাজ। অবশ্য সময় বাঁচাতে গিয়ে কি করা যাবে না, ভুল করা যাবে না। তাহলে নির্ণয়ের সমষ্টি কি হলো, হাফ ইন্টু m + n ইন্টু m + n - 1। তাহলে আশা করি তোমরা এই দুইটা বুঝতে পেরেছ, সমাধানটি বুঝতে পেরেছ। যেহেতু সময় কম, আমরা যাচ্ছি পরবর্তী সমাধানে। এই যে বলছি পরন্ত বিকেল বুঝার কারণে তোমাদের ফিজিক্যাল স্ট্যামিনা ক্রমে কি হচ্ছে, ক্রমে ডাউন হচ্ছে। সেই ক্রম আমরা পড়াচ্ছিলাম। এখানে বই কি বলছে, এখানে দেওয়া আছে m = 7 এবং n = কত, 5, এটা দেওয়া আছে। এটা দেওয়া থেকে আমাদের কি গঠন করতে বলছে, ধারাটি গঠন করতে বলছে। তাহলে আমাদের ওই একের সহযোগিতা নিতে হবে। 1 নং থেকে বা ক থেকে প্রাপ্ত, তাহলে কি a + m - 1 b = n, এটা 1। এবং আরেকটা সমীকরণ কি ছিল, a + n - 1 * d, এটা ছিল কত, m। তাহলে 1 নং ও 2 নং সমীকরণে আমরা কি বসাবো, সমীকরণে m = 7 এবং n = 5 বসিয়ে পাই। তাহলে দেখো কি পাবো, তাহলে a ঠিক থাকবে, এই m এর জায়গায় কি লিখবো, 7 - 1 * d, আর এটা কি লিখবো, 5, বা a প্লাস, তাহলে এখানে কত থাকে, 6d 5। এটাকে আমরা আরেকটা নতুন সমীকরণ দিই। এটা তো 1, এটা ছিল 2, এটা আমরা দিয়ে দেই 3। এবং ওটা থেকে কি পাই, a প্লাস, এটা হলো 5 - 1 * d, আর এটা ছিল 7। তাহলে কি হবে, a প্লাস, এখানে কত, 4d = 7, এটাকে দিলাম আমরা 4। এখন কি করব, এই 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ বিয়োগ করি বা বিয়োগ করে পাই। তাহলে এটা কি ছিল, a + 7d = কত ছিল, 5, আর এটা কি ছিল, a +
4d, এটা ছিল কত 7, যেহেতু বিয়োগ বলছি চিহ্ন পরিবর্তন হবে, তাহলে দেখো a বিয়োগ হয়ে গেল। 7d থেকে 4d গেলে কত থাকে, এখানে হবে 6d, সরি, তাহলে এখানে 6d হবে, তাহলে এখানে থাকবে কত 2d, আর এখানে হবে কত -2, তাহলে এবার d এর মানটা বেরিয়ে যাবে, d সমান কত -2 ডিভাইডেড বাই 2 সমান কত, বা না শেষের সুতরাং সিদ্ধান্তমূলক ধাপ, এখানে সুতরাং হবে d সমান -1। আচ্ছা d এর মান -1 পেলাম, এটা আমরা 2 নং সমীকরণে পেয়েছিলাম, যাই হোক। এবার d এর মানটা আমাদের এই হয়তো 3 এ বসাবো, নয় 4 এ বসাবো, ইচ্ছা, তাহলে 4 এ বসাই। 4 নং সমীকরণে d এর মান বসিয়ে পাই, তাহলে 4 নং সমীকরণটা কি ছিল, a প্লাস 4 ইন্টু d এর মান ছিল -1, আর এই পাশে ছিল কত 7। হ্যাঁ, যেহেতু d সমান কত -1 আমরা একটু লিখে দিলাম, সাইড নোট হলো অঙ্কের অলংকার। তাহলে এখানে কি হবে, a -4 ইকুয়াল কত 7, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এর মান কত আসছে, 7 + 4 মানে 11, এর মান আমরা 11 পেতে যাচ্ছি। সুতরাং a সমান কত 11। এখন দেখো এটা যে কোনো সমীকরণ বসালে, এখানে বসালে 11 পাওয়া যাবে। a + 7 * -1 সমান কত 4, বা a - 7 ইকুয়াল টু কত 4, ওই দেখো এখানেও বসালেও 7 + 4 অলসো 11। তাহলে দুইটা সমীকরণে যে কোনো একটাতে বসালেও এখানে 11 পাওয়া যাবে। তাহলে এর মান আমরা 11 পেলাম, এবং d এর মান কত পাওয়া আছে -1। এবার আমাদের ধারাটি গঠন করতে হবে। হ্যাঁ, এই জায়গায় তোমরা যারা করো যে n তম সূত্রের সাহায্যে তোমরা প্রথম পদ বের করতে পারো, দ্বিতীয় পদ বের করতে পারো, তৃতীয় পদ বের করে ধারাটা গঠন করতে পারো, আর আমি ওই যে 3 নম্বর সূত্রটা দেখিয়েছি সেটার সাহায্যে বের করতে পারো। আমরা জানি সমান্তর ধারা কোনটা, এই যে a প্লাস d কত, a প্লাস কত 2d, এভাবে চলতে থাকবে, কমপক্ষে 3টা পদ বের করবে। তাহলে এখানে আমরা এর মান কত 11, আর এখানে এর মান কত 11, আর d এর মান কত -1, আর এখানে কত 11 আর 2d, তাহলে 2d মানে কি 2 * -1 মানে -2, একবার আমি লিখলাম -2। তাহলে দেখো, তাহলে এখানে ধারাটা কত হবে 11 + 10, আর এখানে কত হবে 9। তাহলে নির্ণয় ধারা t কত 11 + 10 + 9 প্লাস ডট। তোমাদের বইতে আমি দেখাচ্ছি সমান্তর ধারা গঠনের যে সূত্র, এই যে তোমরা দেখো এখানে ধারাটা কিভাবে দেয়া আছে, এই যে দেখো SN দেখতে পাচ্ছ, এই যে a + a + d + a + 2d, এইভাবে ধারাটা গঠন করা হয়েছে। এখানে কিন্তু প্রথম পদের সাথে তারপরে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে কিন্তু পরপর বের করে এটা করা হয়নি, মানে একবারে ধারাটি লেখা হয়েছে। তাহলে আমরা এইভাবে সমান্তর ধারাটি নির্ণয় করতে পারি। আমাদের 3টা প্রশ্ন ছিল, কয় প্রশ্ন ছিল কি, যে 2টি সমীকরণ গঠন করো, হয় ছিল কি ধারাটির m + n তম পদের সমষ্টি নির্ণয় করো, আর গয় একটা শর্ত দেওয়া ছিল কি, যে m = 7 এবং n = 5 হলে ধারাটি গঠন করো। তাহলে যেহেতু সময় 30 মিনিট, আমি একটু দ্রুত করেছি, হয়তো তোমাদের কারো বোঝার সমস্যা হয়েছে, কিন্তু সময় তো অল্প, আমি আবার এটা রিপিট করতে পারতেছি না সময়ের অভাবে। তোমরা যদি না বুঝে থাকো পরবর্তী ক্লাসে আমি আবারও বুঝিয়ে দেব। তো আশা করি তোমরা এই সৃজনশীলটা ভালোভাবে বুঝে নিবে, এবং বুঝে এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে আশা করি তোমরা সলভ করতে পারবে। আর কেন সৃজনশীলটা প্রথমে করে দিলাম, যেহেতু এরপরে ক্লাস বন্ধ হয়ে যাবে, অনেক দিন পর ক্লাস, সেই জন্য যারা ক্লাস 10-এ তোমরা
তো ভাববে যে এই অধ্যায় আমার করা আছে, মনোযোগটা কম দিবে। আবার যারা নতুন 9-এ, তারা ধরো আজকে প্রথম একদিন ক্লাস করলাম, তারপরে আর অনেক দিন ক্লাস নাই, তাহলে যে একটা গ্যাপ, এই গ্যাপের জন্য তোমরা একটু অস্বস্তি ফিল করবে। সেই জন্য আমি প্রথমে একটা সৃজনশীল করে দিলাম, যাতে সবারই সুবিধা হয়। এবং এই দুইটা সৃজনশীল, এই একটা সৃজনশীলের মধ্যে ক্ষয়ে কার প্রশ্ন, মানে কয়ে হলো 1 নম্বর সূত্রের ব্যবহার, খ এবং গয়ে হলো 2 নম্বর সূত্রের ব্যবহার। তাহলে যে দুইটা সূত্র আমি আলোচনা করেছি, এই দুইটা সূত্র দিয়েই আমি সৃজনশীলটা সমাধান করেছি। নিশ্চয়ই তোমাদের কাজে আসবে। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী আবার কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।